খুব সকালে ট্রেন ধরেই বাড়ি যাব। আজকাল শরীরের অলসতাও বেড়েছে বেশ, তাই মোবাইলে অ্যালার্ম দিতেই হয়। টেবিলে রাখা মোবাইলটা যেই না হাতে নেব তখনই সেটা বেজে উঠল। বিরক্তি নিয়েই তাকালাম। অপরিচিত নাম্বার। পরিচিত কেউ বিপদে পড়েও কল দিতে পারে ভাবনাই রিসিভ করলাম। শুভাশিস বলছেন? একদম অপরিচিত কণ্ঠ, তার উপর আমার নামটাও মুখস্থ শুনে চমকে উঠলাম। ভয় মেশানো কণ্ঠেই বললাম, জি শুভাশিস বলছি, আপনি? আমি জয়ন্ত, চিনবার কথা নয়। সে বুঝলাম, কিন্তু নাম্বার কোথায় পেলেন? হরিহর স্টেশনে মাত্র একজন মেয়ে ট্রেনে কাটা পড়েছে, বিশ্রী দশা। পাশে পড়ে থাকা ছোট্ট ব্যাগে যে ফোনটা পাওয়া গেছে সেখানে কল লিস্টের প্রথমে আপনার নাম। কথাটি শুনেই নিজের অজান্তেই ভেতরটা কেঁপে উঠল। বেশ বুঝতে পারলাম মোবাইল ধরে রাখা হাতটাও কাঁপছে। মশাই কথা বলছেন না কেন? আর হ্যাঁ, একটা কার্ডও পাওয়া গেছে। নামটা এই যা ভুলে গেলাম। ও হ্যাঁ, মৃন্ময়ী। আপনি কি শুনছেন? কি বলছেন এসব? মৃন্ময়ী? এত রাতে মৃন্ময়ী হরিহর স্টেশনে? পাগল হয়েছেন নাকি? আপনি তো শুভাশিস, তাই না? বাকিটা বিশ্বাস করা না করা আপনার বিষয়। রাখলাম, যত সব। আমি হ্যালো হ্যালো করতে করতেই ওপাশ থেকে সংযোগ কাটল। শরীরের কাঁপুনি বেশ বুঝছি। এই প্রচণ্ড শীতের মাঝেও কপালে ঘামের অস্তিত্ব বেশ টের পেলাম। কিন্তু মৃন্ময়ী সেখানে আসবে কি করে? এখান থেকে আমার গ্রামের বাড়ি 230 কিলোমিটার। বাড়ির পাশেই মৃন্ময়ীর বাড়ি। শুধু তাই নয়, কাল বাদে পরশুই মৃন্ময়ীর সাথে আমার বিয়ের তারিখ। মৃন্ময়ীর নাম্বারে ফোন করলাম। The subscriber is currently switched off. ফোন স্ক্রল করে বাড়ির নাম্বারে কল করলাম। না, সবগুলোই বন্ধ। The subscriber is currently switched off. বাসা থেকে খুব একটা দূরের পথ নয় স্টেশন। রুম থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়াতেই রিক্সা পেলাম। কোথায় যাবেন সাহেব? জলদি চলো তো, স্টেশন যাব। না সাহেব, এই রাতে স্টেশন যাব না। মানে? অল্পই তো পথ। বেশ বিপদে পড়েছি ভাই, একটু পৌঁছে দাও। না সাহেব, আপনি অন্য কাউকে দেখুন। রিক্সাওয়ালা নিজের কথাতেই অটল রইল। আমাকে পাশ কাটিয়ে চলে গেল নিজের মতো করে। এদিক ওদিক তাকিয়েও আর কোনো রিক্সা চোখে পড়ল না। মৃন্ময়ীর নাম্বারে আবার কল করলাম। এখনো বন্ধ দেখাচ্ছে। আমি আমার সবটুকু শক্তি দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটা বললে ভুল হবে, প্রায় দৌড়ও নই। বিদঘুটে অন্ধকার। হঠাৎই পেছন থেকে কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। চিৎকার করে না উঠলেও ভেতরটা হাজারবার চিৎকার করে উঠেছে। অবাক হলাম, সেই রিক্সাওয়ালাটাই আমার সাথে দাঁড়িয়ে। রিক্সা নেই তার সাথে। সাহেব, এই রাতে স্টেশন যাবেন না, সইতে পারবেন না স্টেশন। কি যাতা বলছো? আর তুমি এখানে কেন? হ্যাঁ, বিপদ মানুষের কাছে হেঁটে হেঁটে আসে না সাহেব, মানুষই বিপদের কাছে দৌড়ে দৌড়ে যায়। যাবেন না সাহেব। প্রচন্ড রাগ হচ্ছিল। কিছু বলবার আগেই রিক্সাওয়ালা চোখের আড়াল হলো। অল্প সময়ের মধ্যেই স্টেশন পৌঁছালাম। একদম ভুতুড়ে। প্ল্যাটফর্মের বেশিরভাগ লাইটগুলো অকেজো, দু একটা ভালো। স্টেশন মাস্টারের রুমটাও বন্ধ। কোনো মানুষ তো দূর, রাত কাটানো কুকুরগুলোও নেই। পেছন ফিরতে গিয়ে নজর পড়ল একটু দূরেই। নিভু নিভু আলোতে ছোট্ট চা দোকানটা এখনো খোলা। ঠিক দোকানের সামনেই স্টেশনের বড় দেয়াল ঘড়িটাই তখন ঠিক 2টো বাজে। চা হবে কাকু? জলদি দাও তো। বসুন বাবু। দোকানদারকে বেশ সরল মনে হলো। বয়স সব মিলিয়ে 50 ছুঁই ছুঁই। মৃদু আলোতে যা বুঝলাম তা বিশ্বস্তই মনে হয়। আচ্ছা কাকু, একটু আগে এখানে কোনো মেয়ে ট্রেনে কাটা পড়েছে? সে তো অনেকক্ষণ হলো। দোকানদারকে দেখে যতটুকু শক্তি জুগিয়েছিলাম সবটুকুই যেন মুহূর্তেই শেষ। তাহলে কি সত্যি মৃন্ময়ী? না না, মৃন্ময়ী এখানে আসবে কি করে? দোকানদারকে কিছু বলতে যাব, এমন সময় যেন বিদ্যুৎ চমকানোর চেয়েও বেশি চমকালাম। ব্যাগ হাতে মৃন্ময়ী আমার দিকেই আসছে।
যাক বাবা, বাঁচলাম। সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, শুধু ব্যস্ত আর ব্যস্ত। তুমি এত রাতে আর এখানে? বারে আসতে মানা বুঝি? আগের ট্রেনেই তো আসলাম। বাড়ির সবাইকে বলেছি ফোন অফ রাখতে, যাতে তোমাকে চমকে দিতে পারি। সেসব কথা পরে হবে, এখন বলো তুমি এখানে কেন? এসব কেমন কথা শুভাশিস? তোমার কাছে আসতে তোমার অনুমতি লাগতো বুঝি? বাবু, এই নিন চা। সে কি কাকু, তোমারও মাথা গেল নাকি? এক কাপ কেন, আর এক কাপ দিন। চা খেতে খেতে নিভু নিভু আলোতেও আমি বারবার মৃন্ময়ীকে দেখেই চলেছি। কোনটা বিশ্বাস করব আর কোনটা অবিশ্বাস করব ভেবেই পাচ্ছি না। চায়ের দোকানে বিল দেওয়ার সময় দোকানদার কেমন চোখে যেন আমাকে বার কতক দেখে নিল। এখানে দেরি না করে ঘরে ফিরুন বাবু, রাত 12টা বাজতে চলেছে। 12টা? কি বলছো কাকু? স্টেশনের ঘড়িতে তো আমি একটু আগে 2টো দেখেছি। ও ঘড়ি কাউকে সময় দেয় না বাবু, সবার সময় নেয় শুধু। কি কি বললে? অন্যদিন কথা হবে বাবু, এখন ঘরে ফিরুন। প্ল্যাটফর্মের উপর মৃন্ময়ীর পাশে হাঁটতে লাগলাম। লাইটের হালকা আলোতে ওর পায়ের দিকেও তাকালাম। না, লাইটের আলোয় তো মৃন্ময়ীর ছায়া পড়ছে না। অলৌকিক কিছু ভাবনাই এতক্ষণ যে জড়তা ছিল নিজের মাঝে তার রইল না। তোমার রুম কি খুব দূরে? না না, এই তো কাছেই, অল্প সময় যাব আমরা। ইস, কাছে হলো কেন? অনেক দূরে হতো, সারা রাত তোমার হাত ধরে হেঁটে হেঁটে গল্প করতাম। কি অদ্ভুত চাওয়া রে বাবা। সে যাই হোক, এখন বলো তো তুমি হঠাৎ এখানে কেন? সারা রাত তো থাকলেই সেটা বলার জন্য। এখন অন্য কিছু বলো তো শুভাশিস। কাল সকালে আমি বাড়ি যাব, পরশু আমাদের বিয়ে। এমন সময় এমন পাগলামি মানায়? বাড়ির সবাই কি ভাববে বলো তো? আগে যদি জানতাম তুমি এমন সব প্রশ্নে জড়াবে, তাহলে যে ট্রেনে এসেছি সেটাতে মাথা দিয়ে মরতাম। মৃন্ময়ীর এমন কথা শুনে দূর হয়ে যাওয়া ভয়টা হুট করেই ভাসলো মনের ভিতর। আচ্ছা, যে জয়ন্ত আমাকে মৃন্ময়ীর মৃত্যুর খবর দিল তাকে একবার ফোন করলে হয় না? পকেটে হাত দিলাম ফোনের জন্য। প্যান্টের পকেট বা বুক পকেটের কোথাও নেই ফোনটা। তবে কি চায়ের দোকানেই রেখে আসলাম? কি হলো শুভাশিস? তুমি একটু দাঁড়াও মৃন্ময়ী, চায়ের দোকানে বুঝি ফোন রেখে এসেছি। তুমি গিয়ে নিয়ে এসো, এখানেই দাঁড়ালাম আমি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আবার ঢুকলাম। উত্তরের কোণে চায়ের দোকানটায় এগিয়ে গিয়ে মেজাজ বিগড়ে গেল মুহূর্তেই। দোকান যে বন্ধ করেছে দোকানি। দাঁড়িয়ে আশপাশ তাকিয়েও নজরে আসলো না। নিজের ওপর প্রচন্ড রাগ নিয়ে যখনই পা এগোবো, এমন সময় দেওয়ালের বড় ঘড়িটায় চোখ আটকালো। শরীর শিউরে উঠল মুহূর্তেই। ঘড়িতে 12টা 20 বাজে। আমি নিশ্চিত ঢুকবার সময় 2টো দেখেছি। কি হলো? ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আসছি। আগপিছ না ভেবেই মৃন্ময়ীর দিকে এগোলাম। মোবাইল পেলে? না, দোকান বন্ধ হয়ে গেছে। ইস, দেখা হতে না হতে খোয়া গেল একটা। সে বাদ দাও, এখন চলো, হেঁটে এগোতে হবে। বিদঘুটে অন্ধকার ভেদ করে হেঁটে চলেছি। পাশেই মৃন্ময়ী। টুকটাক হাতের ছোঁয়া ছাড়া বুঝবার উপায় নেই পাশে কেউ আছে। কি দুর্গন্ধ আসছে। মৃন্ময়ীর কথা শেষ হওয়া মাত্রই এক ধরনের দুর্গন্ধ নাকে এসে ধাক্কা খেলো। আমার বমি হবে মনে হয় শুভাশিস, আমি নিশ্চিত এটা মানুষ পচার গন্ধ। কি ভুতুরে কথা বলো তুমি? তাড়াতাড়ি হাঁটো, গন্ধ আর সহ্যই হচ্ছে না। মৃন্ময়ীর কথায় দ্রুত হাঁটলাম। ঘন কুয়াশায় পথ কতটা এগিয়েছি অনুমানও করতে পারছি না, তবুও এগিয়েই চললাম। আর কত দূর শুভাশিস? ক্লান্ত লাগছে খুব। কুয়াশায় তো দেখাই যাচ্ছে না, হয়তো আর একটু পথ। কি বলছো এসব? আমি তো বেশ দেখতে পাচ্ছি, তবে আমার তো মনে হয় না এদিকে কারো বাড়ি আছে। কি যে বলো না তুমি! একটু হাঁটলে হয়তো বাসার সামনেটায় পৌঁছে যেতে পারবো, আর বাসার কাছাকাছি হলেও আমি বুঝতে পারবো। আর একটু সামনে শুভাশিস, আর সামনেই নদী, আমি স্পষ্ট দেখছি। তুমি কি দেখছো? মৃন্ময়ীর কথায় কিছুই বুঝে উঠতে পারলাম না। এদিক ওদিক তাকিয়েও সত্যি কিছু দেখতে পাচ্ছি না। আর মৃন্ময়ীর কথা মতো যদি নদীও হয়, তবে তুমি উল্টো পথে এসেছি। নদীর পাড়েই যে শ্মশান, শ্মশানের কথা ভাবতেই শরীর কেমন যেন একটা কাঁপুনি দিল। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না মৃন্ময়ী।
দেখতে না পেলেও তো হালকা স্রোতের শব্দ পাওয়ার কথা। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি আরো অবাক হলাম। এতক্ষণ থেকে জড়িয়ে থাকা কুয়াশা যেন মুহূর্তেই সরে গেল। হ্যাঁ, ঠিক সামনেই নদীটা। পা যেন ক্রমশই দুর্বল হয়ে আসছে। আচ্ছা শুভাশিস, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো। আজ থেকে 4 বছর 2 মাস 17 দিন আগে তোমাদের ছাত্রাবাসে একজন মেয়ে আত্মহত্যা করেছিল। হ্যাঁ, ওর নাম সবিতা। তা এই কথা আজ কেন? সে তো আত্মহত্যা করেনি শুভাশিস, ওকে তোমার বন্ধু খুন করেছে। আর তোমরা সবাই সেটাকে আত্মহত্যা নামে চালিয়ে দিয়েছো। মৃন্ময়ীর কথা শুনে আমি জ্ঞানশূন্য হয়ে পড়ি মুহূর্তেই। পা দুটো নড়াতে যেও পারলাম না। যে কথাগুলো হচ্ছে তা কখনোই মৃন্ময়ীর জানবার কথা নয়। তবে সামনে যে দাঁড়িয়ে আছে তাহলে সে কে? মৃন্ময়ীর দিকে তাকাতেই চোখ যেন ছানা বড়া হয়ে গেল। বিবস্ত্র প্রায় শরীর, রক্তে মাখা 2 টুকরো কাপড় দিয়ে শরীর পেঁচানো। এ তো সেই সবিতা যাকে 4 বছর আগে আমার বন্ধু মেরে ফেলেছে। চিনতে পারছিস শুভাশিস? আমি সেই সবিতা যাকে তোরা শরীরের প্রয়োজন মিটিয়ে মেরে ফেলেছিস। আমি পেছন দিকে ছুটে পালাতে গিয়েও পা নড়াতে পারছি না একটুও। পা যেন মাটিতে আটকে গেছে অজানা কারণে। পেছন দিকে হাতড়িয়ে এগোতে গিয়েও পারছি না। সবিতা ধীরে ধীরে আমার মুখের সামনে চলে এলো। দুর্গন্ধ, সে কিছুক্ষণ আগের পচে যাওয়া লাশের দুর্গন্ধের মতো। সেটা সবিতার শরীর থেকে আসছে। আমাকে ক্ষমা করো সবিতা, আমায় ক্ষমা করো। ক্ষমা? সেদিন ক্ষমা চাওয়ার পরও তোরা আমাকে খুবলে খুবলে খেয়েছিস। ক্ষমা করেছিলি? আমি সেসবের কিচ্ছু জানি না, বিশ্বাস করো সবিতা। জীবনের মায়া টের পাচ্ছিস শুভাশিস? সত্যি বলছি, আমি সেসবের কিছু জানি না, ভগবানের দিব্যি বলছি। আমি তোকে মারবো না শুভাশিস। আমি তো জীবনের মায়া বোঝাতে তোর কাছে এসেছিলাম। আমি তো মারবো তোর মৃন্ময়ীকে, বিয়ের রাতেই মারবো। কথা বলতে বলতেই সবিতার হাতগুলো যেন ক্রমশই আমার গলার দিকে এগিয়ে আসছে। আমি সমস্ত শক্তি দিয়ে চিৎকার করলেও সেই চিৎকার যেন মুখ থেকে বেরিয়ে হলো না। এমন সময় আমার দিকে কেউ যেন টর্চের আলো ফেলে। বেঁচে গেলি তুই। মনে রাখিস, আমি তোর মৃন্ময়ীকে মারবই মারবো। কথা শেষ মাত্রই সবিতা নিমেষেই অদৃশ্য হয়ে যায়। এদিক সেদিক মাথা ঘুরিয়েও ওকে আর দেখতে পেলাম না। টর্চের আলোটা ক্রমশই আমার কাছে এলো। এতক্ষণের অবশ শরীর যেন একটু করে নাড়াতে পারছি আমি। সামনেই দাঁড়িয়ে স্টেশনের সেই চায়ের দোকানদার। বাবু, এ কি আপনি মাটিতে শুয়ে এখানে একা কেন? কিচ্ছু জানি না কাকু, কিচ্ছু জানি না। স্টেশন থেকে আপনি অদৃশ্য কার সাথে যেন কথা বলেই চলেছেন। তখনই বুঝেছিলাম কিছু একটা ঘটনা বাকি আছে। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। দোকানদারের হাত ধরে আমি এগোতে লাগলাম। ফিরবার সময় সবটা পথ যেন আমার চেনা। নিজেকে আরো বেশি অসহায় লাগলো যখন প্যান্টের পকেটেই মোবাইলটা হাতে লাগলো। অথচ স্টেশনে কত করে খুঁজলাম। এখন যেতে পারবেন বাবু? হ্যাঁ হ্যাঁ, এটুকু পথ আমি পারবো, তুমি যাও। বাবু, একটা কথা জানতে চাই। বলো, সমস্যা নেই। মৃন্ময়ীকে দোকানের সামনে একা একা এই নাম ধরে কথা বলছিলেন? আচ্ছা কাকু, ওখানে আমার সাথে কি কেউ ছিল না? না তো বাবু। ও, আর হ্যাঁ, মৃন্ময়ী আমার হবু বউ। কয়েকদিন পরই বিয়ে আমাদের। যাকে যত বেশি আঁকড়ে রাখবেন সে ততই তাড়াতাড়ি বিদায় নেবে সাহেব। কথাটা কেন বলল দোকানদার তা জানি না, তবে কথাটা শেষ করে নিজের পথে তিনি হাঁটা দিলেন। যাওয়ার সময় একবার আমার দিকে ঘুরে তাকালো, একটা হাসিও দিল। হাসিটা দেখে আমি আবারও ভয়ে দুমড়ে মুচড়ে গেলাম। আরে, এ তো কিছুক্ষণ আগের দেখা সেই সবিতার হাসি।